আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রফেসর দানেশ একাডেমি চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রো ইকোনমিক্স অ্যাজাম্পশনস নিয়ে কথা বলবো। আহ, এখানে যে টপিকটা দেখছেন, মাইক্রো ইকোনমিক অ্যাজাম্পশনস, এটা আসলে এনভায়রনমেন্টাল ইকোনমিক্স কোর্সের জন্য একেবারে ফাউন্ডেশনাল বিষয়। এখানে আমরা বুঝতে শিখবো অর্থনীতিবিদরা যখন ব্যক্তির, পরিবারের আর ফার্মের সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলেন, তখন তারা আসলে কি কি সরলীকৃত, অনেক সময় আদর্শ অনুমান বা অ্যাজাম্পশনস ব্যবহার করেন। এই অ্যাজাম্পশনস গুলো আমাদের বাস্তব দুনিয়ার অসংখ্য জটিলতা কিছুটা মিউট করে দিয়ে এমন এক মডেল বানাতে সাহায্য করে যা দিয়ে বিশ্লেষণ করা, গ্রাফ আঁকা আর নীতি নির্ধারণ করা তুলনামূলকভাবে সহজ হয়। ফলে আমরা দেখতে পারি নিখুঁত প্রতিযোগিতার বাজারে কিভাবে দাম নির্ধারিত হয়, কিভাবে চাহিদা আর যোগান মিলে একটা সমতা বা ইকুইলিব্রিয়াম তৈরি করে। পরিবেশের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ধারণা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানতে চাই এই তাত্ত্বিক অ্যাজাম্পশনস বাস্তবে কাজ করে কিনা, কিংবা পরিবেশগত সমস্যার মুখে এগুলো কতটা ভেঙে পড়ে। মাইক্রো ইকোনমিক অ্যাজাম্পশনসের মধ্যে কিছু থাকে স্পষ্টভাবে বলা, যেমন এক্সপ্লিসিট, যেমন পারফেক্ট নলেজ, প্রোডাক্ট হোমোজেনিটি বা অনেক ক্রেতা বিক্রেতা থাকার ধারণা। আবার কিছু থাকে অঘোষিত বা ইমপ্লিসিট, যা মডেলের ভিতরে লুকানো থাকে কিন্তু পুরো বিশ্লেষণকে প্রভাবিত করে। এই ক্লাসে আমরা জানবো কেন এই অ্যাজাম্পশনস গুলো মডেল সিম্পলিফিকেশন, প্রেডিক্টিভ পাওয়ার, পলিসি ফর্মুলেশন, বিহেভিয়ারাল ইনসাইটস, কম্পারেটিভ অ্যানালাইসিস ও রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের জন্য এত গুরুত্বপূর্ণ বলে বলে ধরা হয়। এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে আমরা পরে দেখব যখন কমন প্রপার্টি রিসোর্সে যেমন বাতাস, নদী, বন, সমুদ্র ইত্যাদি আসে, তখন এই অ্যাজাম্পশনস অনেক সময় কাজ করে না, আর তখনই উঠে আসে মার্কেট ফেলিওর, প্রপার্টি রাইটস আর উইলিংনেস টু পে এর মতো টপিক। তাই আজকের আলোচনা শুধু থিওরি শেখার জন্য না, বরং ভবিষ্যতে পরিবেশ নীতি, রিসোর্স ম্যানেজমেন্ট আর সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করার জন্য এটা আপনাদের প্রয়োজনীয় বৌদ্ধিক টুলকিট তৈরি করবে। মাইক্রো ইকোনমিক্স অ্যাজাম্পশনস বা বেষ্টিক অর্থনৈতিক অনুমান বলতে এমন কিছু সরলীকৃত ও অনেক সময় আদর্শ অবস্থা বোঝায় যেগুলোর উপর ভর করেই অর্থনীতিবিদরা তাদের মডেল আর তত্ত্ব গড়ে তোলেন। এই অনুমানগুলি ধরে নেয় ব্যক্তি, পরিবার আর ফার্ম কিভাবে সিদ্ধান্ত নেয়, কিভাবে তারা বাজারে এসে পণ্য কেনাবেচা করেন এবং একে অপরের সাথে ইন্টারেক্ট করেন। বাস্তব দুনিয়া অনেক জটিল, হাজার রকম অনিশ্চয়তা, অপূর্ণ তথ্য, আবেগ, রাজনীতি সবকিছু একসাথে ধরলে কোনো হিসাবই সহজ না। তাই এই অ্যাজাম্পশনস ব্যবহার করে কিছু জটিলতা ইচ্ছা করে বাদ দেওয়া হয়। এর ফলে অর্থনীতিবিদরা নির্দিষ্ট কয়েকটি আচরণ ও সম্পর্কের উপর ফোকাস করতে পারেন, যেমন দামের পরিবর্তনে চাহিদা কিভাবে বদলায়, আয়ের পরিবর্তনে ভোগ কেমন বদলে যায় ইত্যাদি। এভাবে বাস্তবতার পুরো ছবিটা না দেখে একটি সাজানো পরিষ্কার ছবি আঁকা যায়, যেটা দিয়ে বিশ্লেষণ, গ্রাফ, সমীকরণ আর নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষণ তুলনামূলকভাবে সহজ হয়। তবে মনে রাখতে হবে এগুলো সবই সরলীকরণ। বাস্তবে মানুষ, বাজার আর পরিবেশ সবকিছু এর চেয়ে অনেক বেশি জটিল, আর সেখান থেকেই পরের আলোচনায় সমালোচনা আর সীমাবদ্ধতার বিষয়গুলো উঠে আসবে। এই স্লাইডটি দেখাচ্ছে কেন মাইক্রো ইকোনমিক্স অ্যাজাম্পশনস আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। প্রথমত, এগুলো মডেল সিম্পলিফিকেশন করে, অর্থাৎ জীবনের হাজারটা জটিলতা বাদ দিয়ে এমন সরল মডেল বানাতে সাহায্য করে যেটা দিয়ে সহজে বিশ্লেষণ করা যায়। দ্বিতীয়ত, এগুলোর ফলে মডেলের প্রেডিক্টিভ পাওয়ার বা ভবিষ্যৎবাণীমূলক ক্ষমতা বাড়ে। আমরা অনুমান করতে পারি দামের পরিবর্তনে চাহিদা বা যোগান কিভাবে বদলাবে। তৃতীয়ত, সরকার বা নীতি নির্ধারকেরা পলিসি ফর্মুলেশনের সময় এসব ধারণা ব্যবহার করে ট্যাক্স, ভর্তুকি, পরিবেশ নীতি ইত্যাদি ডিজাইন করে। চতুর্থত, অ্যাজাম্পশনস আমাদের বিহেভিয়ারাল ইনসাইটস দেয়, মানে ভোক্তা ও প্রযোজকরা কিভাবে চিন্তা করে, কী ধরনের প্রণোদনায় তারা সাড়া দেয়, সহজে এইসব বোঝা সহজ হয়। পঞ্চমত, এগুলো ক্রিটিক্যাল ইভালুয়েশনের সুযোগও তৈরি করে। আমরা দেখতে পারি কোন জায়গায় মডেল বাস্তবতার সাথে মেলে আর কোথায় মেলে না। ষষ্ঠত, বিভিন্ন দেশ, সময় বা বাজারের মধ্যে কম্পারেটিভ অ্যানালাইসিস করতে এই অ্যাজাম্পশনস এক ধরনের কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। সপ্তমত, অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এগুলোর মাধ্যমে পাওয়া ফলাফল অনেক সময় রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যায়। সবশেষে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এগুলো একটা শক্ত এডুকেশনাল ফাউন্ডেশন তৈরি করে। পরের কঠিন তত্ত্ব, গ্রাফ আর ইকোনোমেট্রিক মডেল বুঝতে এই বেসিক অ্যাজাম্পশনসই প্রথম ধাপ। এখানে দেখানো হয়েছে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট মাইক্রো ইকোনমিক অ্যাজাম্পশনের পার্থক্য ও ভূমিকা। এখানে বলা হয়েছে এক্সপ্লিসিট অ্যাজাম্পশনসগুলো সেসব অনুমান যেগুলো মডেলের ভেতর স্পষ্টভাবে লিখে দেওয়া থাকে এবং যেগুলো অর্থনৈতিক মডেলের ভিত্তি গড়ে তোলে। যেমন মানুষ রেশনাল, মানে
হিসাব কষে সিদ্ধান্ত নেয়। সে ইউটিলিটি বা প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়, মার্জিনাল অ্যানালাইসিস দিয়ে সিদ্ধান্ত নেয়, প্রপার্টি রাইটস ঠিকঠাক থাকে, আর ডব্লিউটিপি ডব্লিউটিএ দিয়ে আমরা তার মূল্যায়ন বুঝতে পারি। এগুলো সাধারণত মডেলের ভিতরে পরিষ্কারভাবে লেখা থাকে, তথ্য গঠনের জন্য অপরিহার্য, এবং অনেক সময় ডেটা ব্যবহার করে এগুলোকে যাচাই বা টেস্ট করাও যায়। এর বিপরীতে ইমপ্লিসিট অ্যাজাম্পশনস এমন সব অনুমান যেগুলো সরাসরি লেখা থাকে না, কিন্তু মডেলটা যেন ঠিকভাবে কাজ করতে পারে সেই জন্য পেছনে চুপচাপ ধরে নেওয়া হয়। যেমন পারফেক্ট ইনফরমেশন আছে, কেউ তথ্য গোপন করছে না, কোনো ট্রানজাকশন কস্ট নেই, পণ্যগুলো একে অপরের বদলি আর সাবস্টিটিউটেবল, আর মানুষের কোনো বিহেভিয়ারাল বায়াস নেই। এ ধরনের ইমপ্লিসিট ধারণাগুলোকে সাধারণত ধরি যে এমনই আছে বলে ধরে নেওয়া হয়। ক্লাসে বা বইয়ে আলাদা করে লেখা হয় না, কিন্তু বাস্তব জীবনে এগুলো অনেক সময় সত্যি হয় না। এখান থেকেই মডেল আর বাস্তবতার ফাঁকটা তৈরি হয়। স্লাইডটি মূলত বোঝাতে চায় অর্থনীতির যে সুন্দর গুছানো মডেল আমরা ব্যবহার করি তার পেছনে প্রকাশিত আর অপ্রকাশিত, এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট, এই দুই ধরনেরই অনুমান একসাথে কাজ করে। আর এগুলোকে চেনা ও প্রশ্ন করা একজন সচেতন ছাত্র গবেষকের জন্য খুব জরুরি। এই স্লাইডে এক্সপ্লিসিট অ্যাজাম্পশনস বা স্পষ্টভাবে উল্লেখ করা ক্ষুদ্র অর্থনৈতিক অনুমানগুলোর একটি সারাংশ দেওয়া আছে, যেগুলো বিশেষ করে পরিবেশ অর্থনীতির মডেলগুলোতে খুব বেশি ব্যবহার হয়। এখানে প্রথমে আছে রেশনাল বিহেভিয়ারের ধারণা, যেখানে ধরা হয় ব্যক্তি ও ফার্ম দুজনেই হিসাবি ও যুক্তিসঙ্গত আচরণ করে, অর্থাৎ ভোক্তা নিজের ইউটিলিটি আর ফার্ম নিজের প্রফিট সর্বোচ্চ করতে চায়। উদাহরণ হিসেবে ধরা হয়েছে ভোক্তারা পরিবেশ বান্ধব পণ্য বেছে নেয় যখন সেটা তাদের উপযোগ বাড়ায়। এরপর ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন বলা হয়েছে, যেখানে ভোক্তাকে ধরা হয় এমন একজন হিসেবে যে নিজের সন্তুষ্টি সর্বোচ্চ করতে চায়। যেমন পরিবার যদি পরিষ্কার বাতাস ও বিশুদ্ধ পানির জন্য বেশি দাম দিতেও রাজি থাকে, তাহলে পরিবেশগত পণ্যটাও তার ইউটিলিটি এর অংশ হয়ে যায়। প্রফিট ম্যাক্সিমাইজেশন এর ক্ষেত্রে বলা হয়েছে ফার্ম এমন প্রযুক্তি বেছে নেবে যেটা তার মুনাফা বাড়ায়। তাই অনেক সময় দেখা যায় ক্লিনার টেকনোলজি যদি লাভ বাড়ায়, তবে ফার্ম পরিবেশ বান্ধব অপশন গ্রহণ করতে প্ররোচিত হয়। মার্জিনাল অ্যানালাইসিসের অধীনে বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয় অতিরিক্ত একটি একক পরিবর্তনের অতিরিক্ত লাভ বা মার্জিনাল বেনিফিট ও অতিরিক্ত খরচ বা মার্জিনাল কস্ট তুলনা করে। পরিবেশের ক্ষেত্রে যেমন কতটুকু দূষণ কমানো হলে মার্জিনাল ড্যামেজ কস্ট আর মার্জিনাল অ্যাবেটমেন্ট কস্ট সমান হয় সেটা অপটিমাল ধরা হয়। প্রপার্টি রাইটস ধারণায় ধরে নেওয়া হয় যে রিসোর্সের পরিষ্কার মালিকানা নির্ধারিত। কজ থিওরেমের মতো তত্ত্বগুলো ধরে নেয় যদি প্রপার্টি রাইটস স্পষ্ট থাকে তবে পক্ষগুলো নিজেদের মধ্যে দর কষাকষি করে দূষণ সহ বহিঃপ্রভাবের সমস্যা সমাধান করতে পারে। ডব্লিউটিপি ডব্লিউটিএ অংশে দেখানো হয়েছে মানুষ পরিবেশগত গুণমান বাড়ানোর জন্য কত টাকা দিতে রাজি বা উইলিংনেস টু পে হয়, বা পরিবেশগত ক্ষতি মেনে নিতে হলে কত ক্ষতিপূরণ চাইবে, উইলিংনেস টু অ্যাকসেপ্ট, এসব সার্ভের মাধ্যমে মাপা হয়, যদিও এগুলো নানা রকম বায়াসের শিকার হতে পারে। টাইম প্রেফারেন্সে ধরে নেওয়া হয় ভবিষ্যতের সুফল ও কুফলকে আমরা বর্তমানের তুলনায় কম গুরুত্ব দিই, অর্থাৎ ডিসকাউন্ট করি। জলবায়ু পরিবর্তনের ক্ষতি হিসাব করতে গেলে এই ডিসকাউন্টিং এর মান নীতি নির্ধারণে বিরাট প্রভাব ফেলে। শেষের এক্সটার্নালিটি অংশে দেখানো হয়েছে যখন কোনো লেনদেনে তৃতীয় পক্ষ খরচ বা সুবিধা পায় কিন্তু সে সরাসরি লেনদেনের ভিতরে নেই, তখন সেটাই বহিঃপ্রভাব। উদাহরণ হিসেবে দূষণকে নেগেটিভ এক্সটার্নালিটি আর ইকোসিস্টেম সার্ভিসেসকে পজিটিভ এক্সটার্নালিটি বলা হয়েছে, এবং এখান থেকেই ট্যাক্স, সাবসিডি, রেগুলেশন ইত্যাদির মাধ্যমে সরকারি হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়া হয়। পুরো স্লাইডটি আসলে বোঝাচ্ছে এই এক্সপ্লিসিট অ্যাজাম্পশনসগুলোই ডিসিশন মেকিং মডেল, পলিসি ডিজাইন এবং পরিবেশগত সমস্যা বিশ্লেষণের জন্য বুনিয়াদী ব্লক হিসেবে কাজ করে। এই স্লাইডে ইমপ্লিসিট অ্যাজাম্পশনস বা অঘোষিত বৈশ্বিক অর্থনৈতিক অনুমানগুলোকে সাজিয়ে দেখানো হয়েছে, যেগুলো আমরা সাধারণত বই বা মডেলে আলাদা করে লিখতে দেখি না, কিন্তু মডেল ঠিকমতো চলার জন্য নীরবে ধরে নেওয়া হয়। প্রথমে আছে পারফেক্ট ইনফরমেশনের ধারণা, যেখানে ধরে নেওয়া হয় সব ভোক্তা প্রতিষ্ঠান কম খরচ, পরিবেশগত প্রভাব সব বিষয়ে সম্পূর্ণ নিখুঁত তথ্য জানে, অথচ বাস্তবে তথ্য অসাম্য খুবই সাধারণ ঘটনা। এরপর আছে নো ট্রানজাকশন কস্ট, মানে দর কষাকষি চুক্তি করা তা কার্যকর রাখা, এসবের কোনো খরচ নেই। কোচ থিওরেমের মতো তত্ত্ব এটাই ধরে নেয়, কিন্তু বাস্তবে এই খরচ অনেক উচ্চ হতে পারে, ফলে নীতির কার্যকারিতা কমে যায়। কন্টিনিউটি অনুমান ধরে নেয় ইউটিলিটি আর প্রোডাকশন ফাংশনগুলো খুবই মসৃণ ও ধারাবাহিক, তাই গণিত দিয়ে সহজে অপটিমাইজ করা যায়, কিন্তু বাস্তব জীবনে অনেক জায়গায় আচরণ ও প্রযুক্তিতে হঠাৎ লাফিয়ে পরিবর্তন দেখা যায়। সাবস্টিটিউটেবিলিটি এর মাধ্যমে বলা হয়
প্রাকৃতিক সম্পদকে সহজে মানবসৃষ্ট পুঁজি বা প্রযুক্তি দিয়ে বদলে ফেলা যাবে। যেমন ধরে নেওয়া হয় নবায়নযোগ্য জ্বালানি পুরোপুরি ফসিল ফুয়েলকে রিপ্লেস করতে পারবে। টেকসই উন্নয়ন বিষয়ক অনেক বিতর্কই ঘুরে এই ধারণার সীমাবদ্ধতা নিয়ে। স্ট্যাটিক অ্যানালাইসিস ধরে নেয় যে আমরা সময়ের সাথে সাথে যে পরিবর্তনগুলো, যেমন জলবায়ু পরিবর্তন, ইকোসিস্টেমের ফিডব্যাক ইত্যাদি ঘটছে, সেগুলোকে উপেক্ষা করেও বিশ্লেষণ করতে পারি, যা দীর্ঘমেয়াদী পরিবেশগত সমস্যার ক্ষেত্রে খুব ঝুঁকিপূর্ণ। নো বিহেভিয়ারাল বায়াসেস অনুমানে ধরা হয় ব্যক্তি ও ফার্মেরা কোনো মানসিক পক্ষপাত, অভ্যাস, গোষ্ঠী চাপ ছাড়া একদম ঠান্ডা মাথায় যৌক্তিক সিদ্ধান্ত নেয়। অথচ বিহেভিয়ারাল ইকোনমিক্স বারবার দেখিয়েছে বাস্তবে মানুষ শক্তিশালী বায়াস নিয়ে সিদ্ধান্ত নেয়, বিশেষ করে এনার্জি ইউজের মতো ক্ষেত্রে। সবশেষে নো ইকোলজিক্যাল থ্রেশহোল্ডস ধারণা বলছে পরিবেশগত সিস্টেম পরিবর্তনের প্রতি সরলভাবে অর্থাৎ লিনিয়ারভাবে সাড়া দেয়। যেমন দূষণ একটু একটু বাড়লে ক্ষতিও একটু একটু বাড়বে, কিন্তু বাস্তবে অনেক ইকোসিস্টেমে টিপিং পয়েন্ট থাকে যেখানে নির্দিষ্ট মাত্রার পর হঠাৎ বড় ধরনের ভাঙন দেখা দেয়। সংক্ষেপে এই স্লাইডটি আমাদের মনে করিয়ে দিচ্ছে মডেল যতই সুন্দর হোক, এর পেছনের ইমপ্লিসিট অ্যাজাম্পশনস গুলো না বুঝলে আমরা পরিবেশগত বাস্তবতা নিয়ে ভুল সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি। এখানে দেখানো হয়েছে পরিবেশ অর্থনীতিতে প্রচলিত কিছু গুরুত্বপূর্ণ মাইক্রো ইকোনমিক্স অ্যাজাম্পশনস কতটা বৈধ আর কোথায় গিয়ে সেগুলো হুচট খায়। প্রথমে আছে প্রপার্টি রাইটস, যেখানে ধরা হয় যে রিসোর্সের মালিকানা খুব পরিষ্কার। তথ্যে যেমন কজ থিওরেম, এটি ভালো কাজ করলেও বাস্তবে অনেক পরিবেশগত পণ্য যেমন পরিষ্কার বাতাস বা নদীর পানি কারো স্পষ্ট মালিকানায় থাকে না, এবং লেনদেনের খরচও অনেক বেশি হয়। প্রাইস বা দামের ক্ষেত্রে বলা হয়েছে সাধারণত বাজারজাত পণ্যের জন্য এই ধারণা ভালোভাবে কাজ করে, কিন্তু বায়োডাইভার্সিটি বা ইকোসিস্টেম সার্ভিসেসের মতো নন মার্কেট পণ্যের ক্ষেত্রে অর্থমূল্য ধরা খুব কঠিন, আর বাজার দাম অনেক সময় বহিঃপ্রভাবকে এক্সটার্নালিটিকে মোটেই প্রতিফলিত করে না। ডিমান্ডের ধারণা ব্যক্তিগত পণ্যের জন্য বেশ কার্যকর হলেও ক্লিন এয়ারের মতো পাবলিক গুডের ক্ষেত্রে মানুষের প্রকৃত চাহিদা মাপা কঠিন, কারণ এগুলো নন এক্সক্লুডেবল ও নন রাইভাল। কেউ একা ভোগ করে বাদ দিতে পারে না, আবার একজন বেশি ব্যবহার করলে আরেকজনের জন্য কমেও যায় না। একইভাবে সাপ্লাই ধারণা সাধারণ পণ্যের বাজারে ভালো চলে, কিন্তু মাছের ভান্ডার বা বনভূমির মতো কমন পুল রিসোর্সের ক্ষেত্রে অতিরিক্ত শোষণ বা ওভার এক্সপ্লয়টেশন থেকে সরবরাহ কমে গিয়ে শেষ পর্যন্ত ঘাটতি বা ধ্বংসের দিকে যেতে পারে, যেমন ওভার ফিশিং এর উদাহরণ। স্লাইডে থাকা মার্কেটের সংজ্ঞা বলছে বাজার হলো এমন একটি ব্যবস্থা যেখানে ক্রেতা ও বিক্রেতা মিলে পণ্য ও সেবা বিনিময় করে। মার্কেট বেসড টুলস যেমন ক্যাপ এন্ড ট্রেড অনেক ক্ষেত্রে কাজ করলেও পাবলিক গুডস আর এক্সটার্নালিটিজ এর ক্ষেত্রে একা বাজার ব্যবস্থা ঠিকমতো সমাধান দিতে পারে না। এই জায়গায় সরকার বা নীতি নির্ধারকের হস্তক্ষেপের দরকার হয়, ট্যাক্স, ভর্তুকি, রেগুলেশন ইত্যাদির মাধ্যমে। সার্বিকভাবে স্লাইডটি আমাদের শেখাচ্ছে টেক্সট বুকের ডিমান্ড, সাপ্লাই, প্রাইস, প্রপার্টি রাইটস আর মার্কেটের ধারণা পরিবেশগত বাস্তবতায় পুরোপুরি খাটে না। অনেক সময় এগুলো সীমাবদ্ধতা বুঝে অতিরিক্ত নীতি ও প্রতিষ্ঠান নিয়ে ভাবতে হয়। এখানে মাইক্রো ইকোনমিক অ্যাজাম্পশনসের বৈধতা নিয়ে দ্বিতীয় অংশের আলোচনা দেখানো হয়েছে, যেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ধারণা বা পরিবেশ অর্থনীতির প্রেক্ষিতে বিচার করা হয়েছে। প্রথমে আছে ডব্লিউটিপি, ডব্লিউটিএ, যা দিয়ে বোঝা হয় মানুষ পরিবেশগত কোনো আহ, ভালো আহ, জিনিস পেতে কত টাকা দিতে রাজি, বা ক্ষতি মেনে নিতে হলে কত ক্ষতিপূরণ চাইবে। পণ্যের মূল্যায়নের জন্য এটি বেশ কাজে লাগে, তবে সার্ভে ভিত্তিক হওয়ায় হাইপোথেটিক্যাল বায়াস ইত্যাদির কারণে অনেক সময় আসল পছন্দ ঠিকমতো ধরা পড়ে না। এরপর রেশনাল বিহেভিয়ারের কথা এসেছে, যেখানে ধরে নেওয়া হয় ব্যক্তি ও প্রতিষ্ঠান একদম ঠান্ডা মাথায় ইউটিলিটি বা প্রফিট সর্বোচ্চ করতে সিদ্ধান্ত নেয়। সরলীকরণের জন্য এই ধারণা উপকারী, কিন্তু বাস্তবে মানুষের সিদ্ধান্তে আবেগ, সামাজিক চাপ, ভুল ধারণা, বায়াস দারুণ প্রভাব ফেলে, যা মডেলে ধরা থাকে না। মার্জিনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে বলা হয়েছে অতিরিক্ত এক ইউনিট পরিবর্তনের অতিরিক্ত লাভ ও খরচ তুলনা করে সিদ্ধান্ত নেওয়া পরিবেশ নীতি ডিজাইনে সাহায্য করে, কিন্তু প্রাকৃতিক অনেক সিস্টেমে নন লিনিয়ার ডাইনামিক্স আর টিপিং পয়েন্ট থাকে, যেখানে ছোট পরিবর্তনেও হঠাৎ করে বড় ক্ষতি হতে পারে। এখানে মার্জিনাল চিন্তা সীমিত হয়ে যায়। টাইম প্রেফারেন্স ধারণা অনুযায়ী ভবিষ্যতের খরচ সুবিধাকে ডিসকাউন্ট করে বর্তমান মূল্যে নামিয়ে আনা হয়। এর ফলে ইন্টারটেম্পোরাল ডিসিশন মেকিং সহজ হয় বটে, কিন্তু দীর্ঘমেয়াদী জলবায়ু ক্ষতি বা ভবিষ্যৎ প্রজন্মের অধিকার কমে গুরুত্ব কমে যেতে পারে, যা নৈতিকভাবেও বিতর্কিত। শেষের সাবস্টিটিউটেবিলিটি অনুমান বলছে
প্রাকৃতিক সম্পদকে নাকি মানব সৃষ্ট পুঁজি বা প্রযুক্তি দিয়ে বদলে ফেলা সম্ভব। কিছু ক্ষেত্রে এটা কাজ করলেও ক্রিটিক্যাল ন্যাচারাল ক্যাপিটাল যেমন বায়োডাইভার্সিটি, ইকোসিস্টেম ইন্টিগ্রিটি এর ক্ষেত্রে এ ধারণা খুব সীমিত। কারণ অনেক পরিবেশগত ক্ষতি একবার হয়ে গেলে আর ফিরিয়ে আনাই যায় না। সার্বিকভাবে স্লাইডটি দেখাচ্ছে এসব অ্যাজাম্পশন পরিবেশ অর্থনীতির বিশ্লেষণে খুব উপকারী হলেও এগুলোর প্রতিটির গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা আছে, যেগুলো না বুঝলে আমরা নীতি ও গবেষণায় ভুল সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি। এইটা হচ্ছে আমাদের রিডিং ম্যাটেরিয়াল। এই লেখাটা যদি আপনারা পড়েন তাহলে আমার আলোচনাগুলো আরো বেশি বোধগম্য হবে। প্রিন্সিপালস অফ এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, হোসেন AM 2004। এটি আপনারা দেখতে পারেন। আম, এই হচ্ছে অ্যালার্ট। আজকের আলোচনায় আমরা দেখলাম মাইক্রো ইকোনমিক অ্যাজাম্পশনস আসলে শুধু বইয়ের পাতায় আটকে থাকা কিছু শুষ্ক ধারণা না, বরং এগুলো আমাদের অর্থনীতি আর পরিবেশ এই দুই সম্পর্ক বোঝার জন্য স্টার্টিং পয়েন্ট হিসেবে কাজ করে। আমরা শিখলাম কম্পিটিটিভ মার্কেটের ক্লাসিক অ্যাজাম্পশন যেমন পারফেক্ট নলেজ, প্রোডাক্ট হোমোজেনিটি, বায়ার সেলার, কারো আলাদা মার্কেট পাওয়ার না থাকা, অনেক অংশগ্রহণকারী, ডিমিনিশিং রিটার্নস আর ফ্রি এন্ট্রি এক্সিটের কথা, যেগুলো শুনতে খুব সুন্দর কিন্তু বাস্তবে সবসময় পাওয়া যায় না। এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে বিশেষ করে আমরা দেখলাম যখন প্রপার্টি রাইটস অনির্দিষ্ট বা দুর্বল, তখন কমন প্রপার্টি রিসোর্সের ক্ষেত্রে ফ্রি রাইডার, মিসইউজ, অপরচুনিটিনিজম আর ওভার ইউজ খুব সহজেই দেখা যায়। সমুদ্র, নদী, বাতাস, রাস্তা, বন এসবের উপর কারো স্পষ্ট মালিকানা না থাকায় বাজারের প্রাইস মেকানিজম এখানে ঠিকমতো স্কারসিটি এর সিগন্যাল দিতে পারে না, ফলে এনভায়রনমেন্টের ক্ষয় আর দূষণ বাড়তেই থাকে। এই সমস্যার সমাধানে আমরা প্রপার্টি রাইটস বাড়ানো বা স্পষ্ট করার ধারণা পেলাম, যেখানে আইন, কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক বা টেরিটোরিয়াল ওয়াটার সৃষ্টি করে নির্দিষ্ট মালিকানা দেওয়ার চেষ্টা করা হয়, যেন মালিকরা রিসোর্সের পক্ষে দাঁড়িয়ে দূষণকারী বা অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। পাশাপাশি আমরা দেখলাম এনভায়রনমেন্টের মান বা কোয়ালিটি নির্ধারণে উইলিংনেস টু পে আর উইলিংনেস টু অ্যাকসেপ্টের মতো ধারণা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ নীতি নির্ধারকদের জন্য পরিবেশগত ক্ষতি সুবিধাকে টাকা পয়সার ভাষায় বুঝতে পারা অনেক সময় অপরিহার্য হয়ে যায়। কিন্তু একই সাথে এটাও মনে রাখতে হবে এগুলো সবই অ্যানথ্রোপোজেনিক ভ্যালু, মানে মানুষের দৃষ্টিতে এনভায়রনমেন্টের মূল্য, তাই একে প্রশ্ন করা, সমালোচনা করা এবং সীমাবদ্ধতা বোঝাটাও জরুরি। সার্বিকভাবে আমাদের ক্লাস আমাদের শিখিয়েছে যে কোনো মডেলের অ্যাজাম্পশন অন্ধভাবে মেনে নিলে চলবে না, বরং এনভায়রনমেন্টাল রিয়েলিটির আলোতে সেগুলোকে পরীক্ষা করতে হবে। কোথায় কাজ করে, কোথায় ভেঙে পড়ে, অর্থাৎ কোথায় কাজ করে না, আর কোথায় নতুন ফ্রেমওয়ার্ক দরকার, সেগুলো আমাদের বুঝতে সাহায্য করবে। এগুলো আহ, বোঝার চেষ্টা করতে হবে। সামনে আমরা মার্কেট ফেলিওয়ার আর নিউ ক্লাসিক্যাল অ্যাপ্রোচ টু দ্য এনভায়রনমেন্ট পড়তে গিয়ে দেখব, যখন এই অ্যাজাম্পশনস বাস্তবের সাথে ক্ল্যাশ করে তখন কিভাবে বাজার পরিবেশকে প্রোটেক্ট না করে বরং নষ্ট করে ফেলতে পারে, আর সেই জায়গা থেকেই পরিবেশ নীতির জন্য নতুন চিন্তা শুরু হয়। আমার আলোচনা আজকে এতটুকু পর্যন্তই। যদি আমার আলোচনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করুন। এই বলে আমার ভিডিওটির এখানে আমি সমাপ্তি ঘোষণা করছি।